আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, আমরা হচ্ছে গতকাল সিনক্রোনাস টিডিএম পর্যন্ত ছিলাম। সিনক্রোনাস টিডিএম এ কি হয়, এটা তো একটা মাল্টিপ্লেক্সিং টেকনিক। ঠিক আছে, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, সেটা দুই প্রকার। একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল। সিনক্রোনাসের ক্ষেত্রে আমি যতগুলো চ্যানেল, ইনপুট চ্যানেলকে আমি মাল্টিপ্লেক্স করব, সবগুলো ইনপুট চ্যানেলের জন্য একটা আলাদা আলাদা করে তোমার মাল্টিপ্লেক্সারের মধ্যে তোমার মেইন যে চ্যানেলটা, সেই চ্যানেলের মধ্যে যে ফ্রেমটা ক্রিয়েট হয়, ওই ফ্রেম, প্রত্যেকটা ফ্রেম যে আমি পাঠাচ্ছি পার সেকেন্ডে বা পার ইউনিট টাইমে, ওই ফ্রেমের মধ্যে প্রত্যেক ইনপুট চ্যানেলের জন্য আলাদা আলাদা করে টাইম স্লট থাকবে। ঠিক আছে, এবং সমান সংখ্যক টাইম স্লট থাকবে। এখন কথা হচ্ছে যে A1 কিছু পাঠাতে পারে, নাও পাঠাতে পারে, বাট তার জন্য টাইমটা ফিক্স থাকবে। B1 কিছু পাঠাতে পারে, নাও পাঠাতে পারে, তার জন্য টাইম ফিক্স থাকবে। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমার সিনক্রোনাস সিডিএম এর প্রবলেম। সবসময় সেটা এফিসিয়েন্ট হয় না, কারণ যদি তিনটা কিংবা চারটা বা যত সংখ্যক ইনপুটই অ্যাটাচ থাকুক না কেন, মাল্টিপ্লেক্সিং আমি করি না কেন, এমন হবে না যে প্রতি মোমেন্টে প্রত্যেকটা ইনপুটই ডেটা পাঠাবে। তো যেহেতু প্রত্যেকটা ইনপুটই ডেটা পাঠাবে না, হয়তো এটা বেস্ট কেসে প্রত্যেকটা ইনপুটই তোমার ডেটা পাঠাবে, কিন্তু ওয়ার্স্ট কেসে বা এভারেজ কেসে দেখা যাবে যে দু একটা মানে ইনপুট চ্যানেল যেটা পাঠাচ্ছে না, অথবা তারও বেশি ইনপুট চ্যানেল যেটা পাঠাচ্ছে না। সেক্ষেত্রে ওই সময়টা কি আমার লস হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা প্রপারলি এফিসিয়েন্ট না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ইন্টারলিভিং। ইন্টারলিভিং কেন? কারণ হচ্ছে তোমার সিনক্রোনাস টিডিএম নামটাই দেখো সিনক্রোনাস, তার মানে সেন্ডারের সাথে রিসিভার এন্ডের একটা সিনক্রোনাইজেশন থাকতে হবে। সেন্ডারের সাথে রিসিভার এন্ডের সিনক্রোনাইজেশন কেন থাকতে হবে? কারণ দেখো, আমি ইনপুট চ্যানেলগুলো মাল্টিপ্লেক্স করলাম, সেই মাল্টিপ্লেক্স চ্যানেল দিয়ে আমি সবগুলো ডেটা সেন্ড করলাম ফ্রেম বাই ফ্রেম। রিসিভার এন্ডে দেওয়ার পরে নিশ্চয়তা দেওয়া লাগবে না যে আমার A1 যে পোর্শন ফ্রেম ওয়ানের মধ্যে, আম, একটু একে বোঝাই, যেমন ফ্রেম ওয়ানের মধ্যে A1 যে পোর্শনটা, সেটা তো A1 কেই, রিসিভার এন্ডে আমাকে A1 কেই দিতে হবে, তাই না? আবার B1 যে পোর্শনটা, সেটা তো রিসিভার এন্ডে আমাকে কাকে দিতে হবে? এই বি চ্যানেলকেই দিতে হবে। C1 যে পোর্শনটা, সেটা রিসিভার এন্ডে সি চ্যানেলকেই দিতে হবে। এখন সিনক্রোনাস টিডিএম বলতে এটাই বোঝাচ্ছে যে সিনক্রোনাইজেশনটা মেনটেন করবে। তুমি যে A1টাকে ফ্রেম, একটার পর একটা ফ্রেম তুমি সেন্ড করে দিচ্ছ রিসিভার এন্ডে দেওয়ার পরে, সে কি A1 কে দিল কিনা, নাকি B1 মানে বি চ্যানেলকে তোমার A সার্ভ করে দিচ্ছে। ঠিক আছে, এটা করা যাবে না, এটা করা যাবে না। এবং সেন্ডার থেকে আমি যেই যেই ক্লক পালসে পাঠাচ্ছি বা যেই সিরিয়ালে পাঠাচ্ছি, সেই সিরিয়ালে কি করতে হবে, আমাকে রিসিভার এন্ডেও সার্ভ করতে হবে। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এটাকে বলতেছি ইন্টারলিভিং। হ্যাঁ, দুইটা এন্ডেই আমার সিনক্রোনাইজেশন থাকতে হবে। যদি সিনক্রোনাইজেশন না থাকে, যদি ইন্টারলিভিং না থাকে, সেক্ষেত্রে কি হবে, যে এর ডেটা বি পেয়ে যাচ্ছে, বি ডেটা সি পেয়ে যাচ্ছে, এরকম সমস্যা হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টারলিভিং, এবং সিনক্রোনাইজেশন মেনটেন করা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি না করা যায়, তবে সিনক্রোনাস টিডিএম এর অ্যাকচুয়ালি কোনো ভ্যালিউ নেই, তোমার কমিউনিকেশনটা পুরো ভেস্তে যাবে। ঠিক আছে, এরপরে দেখো যে সিনক্রোনাস টিডিএম এর যে প্রবলেমটা আমি বলছিলাম, এমটি স্লট প্রবলেম। তোমার চারটা চ্যানেল সেখানে অ্যাটাচ, চারটা চ্যানেলকে আমি মাল্টিপ্লাই করলাম, 1 2 3 4। ওয়ান, প্রথম প্রথম ইউনিট টাইমে দেখো, 1 ডেটা পাঠাচ্ছে কিন্তু 2 ব্ল্যাঙ্ক, 2 এ কোনো ডেটা নাই। আবার 3 ডেটা পাঠাচ্ছে, 4 ডেটা পাঠাচ্ছে। প্রথম ফ্রেমটা দেখো কিভাবে ক্রিয়েট হলো, 1 ডেটা পাঠাচ্ছে, 2 এর কোনো ডেটা নাই, 3 ডেটা পাঠাচ্ছে, 4 ডেটা পাঠাচ্ছে। তার মানে এই যে মাঝখানে 2 এর কোনো ডেটা নাই, এই যে জায়গাটা আমার নষ্ট হলো। সেকেন্ড ক্ষেত্রেও দেখো, কোনো তিনটা ফ্রেম আমি এখানে দেখাচ্ছি, তিনটা ফ্রেমের একটা ফ্রেমও কিন্তু ফুলফিল না, প্রত্যেকটা ফ্রেমেরই কিছু না কিছু অংশ আমার ওয়েস্ট হচ্ছে। এই এমটি স্লট প্রবলেমটা আমি সিনক্রোনাস টিডিএম এর মধ্যে পাই। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে যে ডেটা রেট যদি সেম না হয়,
এতক্ষণ আমরা যা দেখলাম সিনক্রোনাস টিডিএম এ যা দেখলাম সে সকল ক্ষেত্রে কি ছিল, যে আমার এই প্রথম চ্যানেলের ডেটা রেট, দ্বিতীয় চ্যানেলের ডেটা রেট, তৃতীয় চ্যানেলের ডেটা রেট, চতুর্থ চ্যানেলের ডেটা রেট হচ্ছে সমান ছিল। কেমন সমান ছিল? ধরো যে প্রথম চ্যানেলটা 100 Mbps পার সেকেন্ডে 100 Mbps ডেটা পাঠাচ্ছিল, সেকেন্ডটাও পার সেকেন্ডে 100 Mbps পাঠাচ্ছিল, থার্ড চ্যানেলটাও পার সেকেন্ডে 100 Mbps পাঠাচ্ছিল, ফোর্থ চ্যানেলটাও পার সেকেন্ডে 100 Mbps পাঠাচ্ছিল। এবং আমার যে মেইন চ্যানেল যেটা দিয়ে আমি মাল্টিপ্লেক্স করে ডেটাটা পাঠাচ্ছিলাম, সেই মেইন চ্যানেলের তোমার ডেটা রেট ছিল কত? মিনিমাম মেইন চ্যানেলের ডেটা রেট অবশ্যই এই 4টা চ্যানেলের কম্বাইন ডেটা রেটের সমান বা তার থেকে বড় হতে হয়। ঠিক আছে, এটা মাল্টিপ্লেক্সিং এর হচ্ছে মেইন ফর্মুলা। তোমার 4টা যতগুলো চ্যানেল মাল্টিপ্লেক্সারের সাথে অ্যাটাচ থাকবে প্রত্যেকটা চ্যানেলকে একসাথে কম্বাইন করলে, প্রত্যেকটা চ্যানেলের ডেটা রেটকে একসাথে কম্বাইন করলে যে ওভারঅল ডেটা রেটটা হয়, সেই ডেটা রেটটা অবশ্যই হচ্ছে আমার মাল্টিপ্লেক্স যে মেইন চ্যানেলটা তাকে মেনটেন করতে হবে। নইলে কি করতে পারবো না, আমি ওদেরকে এই ইনপুট চ্যানেলগুলোকে আমি কিন্তু মাল্টিপ্লেক্সিং যে চ্যানেলটা ওই চ্যানেলের ভেতর দিয়ে কিন্তু সেন্ড করতে পারবো না, কারণ তার ডেটা রেটটা তাদের থেকে কম, তাদের কম্বাইন ডেটা রেটের চাইতে তার ডেটা রেট কম। তো আমি বলতেছি যে এখানে 100 Mbps পার সেকেন্ডে এক পাঠাচ্ছে 100 Mbps, দুই পাঠাচ্ছে 100 Mbps, তিন পাঠাচ্ছে 100 এবং চার পাঠাচ্ছে 100। তার মানে কি আমার ওভারঅল যে চ্যানেলটা মাল্টিপ্লেক্সিং করার পরে আমি যে চ্যানেল দিয়ে পাঠাবো সেই চ্যানেলের ব্যান্ডউইথ কত হইতে হবে? 400, মিনিমাম 400 Mbps, তাই না? কারণ চারটা থেকেই তো আমি যেটা নিচ্ছি নিয়ে কম্বাইন করতেছি, তারপর তো এখান দিয়ে পাঠাচ্ছি। তো রাস্তাটা তো আমার সেই পরিমাণে উইড হইতে হবে। যদি ওয়াইড না হয় সেক্ষেত্রে কি হবে? আমি তো পাঠাতে পারবো না। তো এখানে বলতেছে যে এই পর্যন্ত আমরা যতগুলো দেখে আসছি সিনক্রোনাসের ক্ষেত্রে, আমি 3-4টা এক্সাম্পল যা দেখে আসছি সবগুলোর ক্ষেত্রে কি ছিল, যে ডেটা রেট, সব ইনপুটের ডেটা রেট গুলো সেম ছিল। কিন্তু যদি তাদের ডেটা রেট সেম না হয়, এখন তুমি সব সময় যে সেম ডেটা রেটের চ্যানেলগুলোকে কম্বাইন করতে পারবা সেটার তো কোনো কথা নেই। যদি তুমি ওটা করতে চাও সবসময় সেম ডেটা রেট খুঁজতে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার সিস্টেমটা এফিসিয়েন্ট হবে না। এমন হইতে পারে যে একটা চ্যানেল একটা যাচ্ছে যার হচ্ছে 50 kbps ডেটা রেট বা ব্যান্ডউইথ, আর সেকেন্ড যে চ্যানেলটা ইনপুট চ্যানেল আছে তোমার কাছে, তুমি 5টা চ্যানেলকে মাল্টিপ্লেক্স করতে চাও। তো প্রথম তিনটার হচ্ছে 50 kbps, পরের দুইটার হচ্ছে 100 kbps করে। তাদের মধ্যে তো একটা মানে ডিসকন্টিনিউটি চলে আসছে না? প্রথম তিনটার ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা রেট ছিল, পরের দুইটারও ডিফারেন্ট ডেটা রেট ছিল। তো এখন এই সবগুলোকে আমি একসাথে কিভাবে কম্বাইন করবো? ওটার জন্য আমার সিস্টেম গুলো ডিফারেন্ট হয়। ঠিক আছে, ওটার জন্য আমার কিছু ইয়ে আছে, টেকনিক আছে। একটা হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং, মাল্টিপল স্লট মাল্টিপ্লেক্সিং এবং পালস আছে। ঠিক আছে, তো এই তিনটা টেকনিক দেখার আগে আমি একটু মানে সিনক্রোনাস টিডিএম এর দু একটা এক্সাম্পল দেখে আসি যেটা বইতে পাওয়া। আচ্ছা, দেখো এই এক্সাম্পলটা একটু দেখো। প্রথম এক্সাম্পলটা একটু দেখি, দেন হচ্ছে এটাতে আসি। এই যে দেখো এখানে কি বলতেছে, এক্সাম্পল 6.5টা বলতেছে ফিগার 6.13, এটা একটু 6.13, হ্যাঁ এই যে ফিগারটা, এই ফিগারের মধ্যে দ্য ডেটা রেট ফর ইচ ইনপুট কানেকশন ইজ 3 kbps। প্রত্যেকটা ইনপুট কানেকশনের ডেটা রেট হচ্ছে আমার 3 kbps। আচ্ছা আমি এখানে বের করে রাখি। এই যে এখানে বলতেছে প্রত্যেকটা ইনপুট কানেকশন হচ্ছে আমার 3 kbps করে। তার মানে প্রত্যেকটা ইনপুট চ্যানেল এই টি টাইমের মধ্যে 3 kbps মানে প্রতি সেকেন্ডে, টি টাইমটা ধরো যে 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে সে 3 kb মানে 3 কিলোবিট তোমার পাঠাতে পারে। হুম,
তো ওর হচ্ছে ডেটা রেট হচ্ছে 3 kbps প্রথম ইনপুটের, সেকেন্ড ইনপুটের 3 kbps, থার্ড ইনপুটেরও 3 kbps। তিনটা ইনপুট অ্যাড যাচ্ছে আমার, তিনজনেরই হচ্ছে 3 kbps করে। তো ইফ ওয়ান বিট এট এ টাইম ইজ মাল্টিপ্লেক্স, ঠিক আছে, তার মানে পার সেকেন্ডে যাবে তোমার 3 kbps, কিন্তু একটা নির্দিষ্ট টাইমে, মানে একটা নির্দিষ্ট ফ্রেম দিয়ে, মানে এইটুক সময়ের মধ্য দিয়ে। সেকেন্ড হিসাব করতেছি না, কিন্তু আমি হিসাব করতেছি এখন একটা নির্দিষ্ট টাইমে এই সময়টুকুর মধ্যে একটা একটা করে বিট নিব আমি, প্রত্যেক ইনপুট চ্যানেল থেকে একটা করে বিট নিব। ওই একটা করে বিট, এখান থেকে একটা বিট, এখান থেকে একটা বিট, এখান থেকে একটা বিট, তার মানে একটা ফ্রেমের মধ্যে তোমার A1 এর জন্য একটা বিট যাবে, B1 এর জন্য একটা বিট যাবে এবং C1 এর জন্য একটা বিট যাবে। এই হচ্ছে আমার ফ্রেম গুলো ক্রিয়েট হবে। তো যদি তোমার একটা নির্দিষ্ট টাইমে ইউনিট টাইমে যদি তোমার একটা করে বিট মাল্টিপ্লেক্স করি বা একটা করে বিট যদি আমি পাস করতে দেই, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইচ ইনপুট স্লট, প্রত্যেকটা ইনপুট স্লটের ডিউরেশন কত। মানে ইনপুট স্লট বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে আমার ইনপুট স্লট, কারণ তুমি প্রতি ইউনিট টাইমে একটা করে বিট পাঠাচ্ছ, তার মানে একটা বিট পাঠানোর জন্য যতটুকু সময় তোমার লাগবে ওইটাই হচ্ছে তোমার ইনপুট স্লটের টাইম ডিউরেশন। ঠিক আছে, তো এখন দেখো আমি জানি যে 3 মানে কিলোবিট পার সেকেন্ডে আমি 3 কিলোবিট পাঠাইতে পারি। 3 কিলোবিট মানে কি 3000 বিট, তাই না? 3000 বিট পার সেকেন্ডে পাঠাতে পারি। তবে 3000 বিট যদি পার সেকেন্ডে পাঠাতে পারি, তাহলে একটা বিট পাঠাতে আমার কত সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড ইকুয়ালস টু কত? 1000 মিলি সেকেন্ড। হ্যাঁ, তার মানে কি 3000, এখানে কি 3000-এর কথাই বলছি? এই যে কানেকশন, হ্যাঁ, তার মানে কি তোমার আহ হ্যাঁ, দেখো দ্য ডেটা রেট অফ ইচ ইনপুট কানেকশন ইজ 1 kbps। আচ্ছা, ডেটা রেট অফ ইচ ইনপুট কানেকশন ইজ 3 kbps, এখানে তো বললো 3 kbps। 3 kbps, তার মানে তারা প্রত্যেকটা চ্যানেলে 1 kbps করে করে নিচ্ছে। তিনটা চ্যানেল তো 3 kbps বলছে ওভারঅল, তার মানে প্রত্যেকটা চ্যানেলে সে 1 kbps করে করে নিচ্ছে। ঠিক আছে, তার মানে এখন দেখো যদি আমি একই কথা 3 kbps এও তুমি যা মানে 1/3000 এই টাইপের আসতো, আর এখনো সেমই আসবে। তো তুমি কি হচ্ছে 1 সেকেন্ডে পাঠাইতে পারতেছো, 1 সেকেন্ডে পাঠাইতে পারতেছো কত? 1000টা বিট। 1 kbps মানে কি 1000 বিট। 1 সেকেন্ডে 1000 বিট পাঠাতে পারতেছো, তবে একটা বিট পাঠাইতে কত সেকেন্ড সময় লাগবে? একটা বিট পাঠাইতে আমার কি 1/1000 সেকেন্ড সময় লাগবে না? হুম, তো 1/1000 মানে কি মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড। তার মানে একটা বিট পাঠাইতে আমার 1 মিলি সেকেন্ড টাইম লাগবে, তার মানে আমার ইনপুট স্লটের বিট ডিউরেশন হচ্ছে 1 মিলি সেকেন্ড। তাই কি লিখছে? হ্যাঁ, তার ডিউরেশন অফ ইনপুট টাইম স্লট ইজ 1 মিলি সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, এখন বলতেছে সেকেন্ড পার্টে বলতেছে যে ইচ আউটপুট স্লট, প্রত্যেকটা আউটপুট স্লটের টাইম কত। এখন দেখো তোমার ইনপুট চ্যানেল হচ্ছে তিনটা, আউটপুট স্লটে টাইম কত হবে? ওই সেম সময়ের মধ্যে কিন্তু আউটপুটে একটা ফ্রেম যাবে, আস্তে একটা ফ্রেম যাবে। ঠিক আছে, ওই ফ্রেমের ভেতরে কি থাকবে আমি জানি, তিনটা ইনপুটই থাকবে, তাই না? তিনটা ইনপুট চ্যানেল থেকেই তোমার থাকবে। তো যেহেতু তিনটা ইনপুট চ্যানেল থেকেই থাকবে, তার মানে কি আমি প্রথমটার ছিল ব্যান্ডউইথ ছিল হচ্ছে তোমার 1 kbps, দ্বিতীয়টার ব্যান্ডউইথ ছিল 1 kbps, তৃতীয়টার ব্যান্ডউইথ ছিল 1 kbps। তো আমি কি বলছিলাম যে তিনটাকে যদি আমি অকুপাই করতে চাই, মেইন চ্যানেল দিয়ে যদি আমি তিনটা চ্যানেলের ইনপুটকে পাঠাতে চাই, তার মানে কি সেটা 3 গুণ হইতে হবে না মিনিমাম? তার মানে আমার এই চ্যানেলের কত, ব্যান্ডউইথ কত? 3 kbps। তো 3 kbps যদি ব্যান্ডউইথ হয়, তাহলে একটা বিট পাঠাইতে কত লাগবে? 1/3000 সেকেন্ড, তার মানে কি 3 মিলি সেকেন্ড লাগার কথা না? 3 মিলি সেকেন্ড লাগার কথা। তো ইচ আউটপুট টাইম স্লট আমার একটা ফ্রেমের জন্য লাগতেছে 3 মিলি সেকেন্ড। তো প্রত্যেকটা আউটপুট টাইম স্লট বলতে বোঝাচ্ছে যে এই যে এটা তো ফ্রেম, টোটালটা এটা বড়টা ফ্রেম,
এই ফ্রেমের জন্য আমার 3 মিলি সেকেন্ড সময় লাগতেছে। একটা ফ্রেম ডিউরেশন হচ্ছে 3 মিলি সেকেন্ড, কিন্তু এই ফ্রেমের ভেতরে আমার আউটপুট স্লট কয়টা? 3টা ইনপুট স্লটের জন্য 3টা আউটপুট স্লট, এই যে ভাগ ভাগ করা 3টা আউটপুট স্লট। তো এটার জন্য সময় কত লাগবে? টোটাল ফ্রেমটা যদি 3 সেকেন্ড সময় লাগে, তাহলে এটার জন্য কত লাগবে? 1/3, এই যে t/3। তো টি কত বের হয়েছিল? 1 মিলি সেকেন্ড, তার মানে 1/3, তাই না? এই যে 1/3 মিলি সেকেন্ড। আচ্ছা, ইচ ফ্রেম, ডিউরেশন অফ ইচ ফ্রেম, প্রত্যেকটা ফ্রেমের ডিউরেশন কত বলছিলাম? 3 মিলি সেকেন্ড হবে। কারণ কি, আমার 3টা চ্যানেল যাচ্ছে। তুমি এইভাবে বের করতে পারো, 3টা চ্যানেল যাচ্ছে, 1 মিলি সেকেন্ডের সাথে 3 গুণ করে দিব, তাহলে 3 মিলি সেকেন্ড। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো, প্রত্যেকটা ইনপুট চ্যানেল দিয়ে 1 কেবিপিএস করে যাচ্ছে, তার মানে টোটাল আমার মেইন চ্যানেলের ব্যান্ডউইথ লাগবে 3 কেবিপিএস। যদি 1 সেকেন্ডে 3000 বিট যায়, তাহলে একটা মানে তোমার একটা বিট যাইতে 1/3000, মানে 3 মিলি সেকেন্ড টাইম লাগবে। ঠিক আছে? না, 1/3000 না, তখন হবে 3 ইন্টু 1, 1/1000, তখন হয়ে যাবে 3 মিলি সেকেন্ড। ঠিক আছে? যে 3 ইন্টু 1/3 মিলি সেকেন্ড। আচ্ছা, এটা কি বোঝা গেছে? এটা একটু পড়ো, তোমরা একটু রিডিং পড়ো। এটা কি বোঝা গেছে? হ্যালো? কি ব্যাপার, তোমরা কোনো রেসপন্স করো না কেন? বুঝলে বলো, না বুঝলে সেটাও বলো। আমাকে তো সামনে আগাইতে হবে, তাই না? ম্যাম, ইনপুট কানেকশন কি সবসময় 3টা হবে? না, মাল্টিপ্লেক্সারে কি হয়, অনেকগুলো চ্যানেলকে আমি একটা চ্যানেলে কম্বাইন করি। এটা জাস্ট তোমাদেরকে রিয়েল লাইফে এটা মোটেও হয় না। অনেক অনেক চ্যানেলকে একসাথে কম্বাইন করা হয়, কিন্তু এটা জাস্ট কি কি কারণে দেখানো হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য। মানে ছোট ছোট এক্সাম্পল দিয়ে যারা পড়বে তাদেরকে বোঝানোর জন্য এটা দেখানো হচ্ছে। যেমন এর পরের ইনপুটই তো 4টা, এই যে 4টা 1 Mbps 1 Mbps, নেক্সট যে এক্সাম্পলটা সেটা হচ্ছে 1 Mbps এর 4টা করে। ঠিক আছে? ওটা কানেকশন ডিফারেন্ট ডিফারেন্ট হবে, তবে সিস্টেমটা সবসময় সেম। আচ্ছা, এরপরে এক্সাম্পল 6.6, এটা তোমরা নিজেরা দেখবা। 6.7 সেম, ওগুলো দেখে নিবা। এগুলা ওইটা বুঝতে থাকলে এগুলো নিজেরা পড়লেই বুঝবা। তিনটা রিডিং তো বললাম, সিনক্রোনাইজেশন করতে হবে। আচ্ছা, এটাও ওই রকমই আমার এক্সাম্পল। কোনটা এটা? 6.8। দেখো এখানে, দেখো যে 4 channels are multiplexed using TDM if each channel sends 100 bytes and we multiplex 1 byte per channel। ঠিক আছে? প্রত্যেকটা চ্যানেল তিনটা, তিনটা না চারটা? আচ্ছা, চারটা, 4 চ্যানেল। তো এখানে দেখো 4টা চ্যানেল একসাথে মাল্টিপ্লেক্স করা হয়েছে, প্রত্যেকটা চ্যানেল পার সেকেন্ডে 100 বাইট করে পাঠাবে, 100 বাইট। এবং প্রতি ইউনিট টাইমে তোমাকে পাঠাইতে হবে 1টা বাইট করে। ঠিক আছে? তার মানে 100টা বাইট যদি 1 সেকেন্ডে পাঠায়, তাহলে একটা বাইট কত সেকেন্ডে পাঠাবে? 1/100, তাই না? তো ওই ওই সেকেন্ডটা হবে আমার ডিউরেশন, প্রত্যেকটা ইনপুট স্লটের ডিউরেশন। আর আউটপুট স্লটের ডিউরেশন কি হবে? ওই টাইমটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, সরি 4 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, কারণ 4টা চ্যানেল অ্যাড আসছে। ঠিক আছে? শো দ্য ফ্রেম ট্রাভেলিং অন দ্য লিঙ্ক, দ্য সাইজ অফ দ্য ফ্রেম, দ্য ডিউরেশন অফ দ্য ফ্রেম রেট অ্যান্ড দ্য বিট রেট ফর দ্য লিঙ্ক। এখানে দেখো বলতেছে যে মাল্টিপ্লেক্সার ইজ shown in figure 6.16, each frame carries 1 byte from each
চ্যানেল। তার মানে প্রত্যেকটা ফ্রেম কি একটা ইউনিট টাইমে কি বলছে 1 বাইট করে দিতে পারবে। তার মানে একটা ফ্রেমের মধ্যে 4 বাইট থাকবে। ঠিক আছে, 4 বাইট মানে কত? 32টা বিট। কেন? 4 8 32, প্রত্যেক বাইট কত থাকে? 8টা করে বিট থাকে। সেজন্য বলতেছে যে একটা ফ্রেমের মধ্যে 4 বাইট অথবা 32টা করে বিট থাকে। Because each channel is sending 100 bytes per second and a frame carries 1 byte from each channel, the frame rate must be 100 frames per second. ঠিক আছে, কারণ এট এ টাইম একটা সিঙ্গেল মোমেন্টে একটা একটা করে বাইট একটা ফ্রেম ক্যারি করতে হবে। আর ইনপুট, প্রত্যেকটা ইনপুটের মধ্যে 100টা করে বাইট পাঠাতে হবে প্রতি সেকেন্ডে। তার মানে দেখো যে প্রতি সেকেন্ডে আমার কি ফ্রেমের মধ্যে আউটপুট ফ্রেম কি 100টা হবে না? 100টা ফ্রেম হবে না? পার সেকেন্ডে কি 100 ফ্রেম যাচ্ছে। The duration of a frame is therefore 1/100 সেকেন্ড। তার মানে একটা ফ্রেমের ডিউরেশন হচ্ছে 1/100 সেকেন্ড। কারণ কি একটা ফ্রেম তোমার 1 সেকেন্ডে যাচ্ছে 100 ফ্রেম। তার মানে একটা ফ্রেম যাইতে কত সেকেন্ড টাইম লাগতেছে? 1/100। 1 সেকেন্ডে যাচ্ছে 100 ফ্রেম। তবে একটা ফ্রেম কত সেকেন্ডে যাবে? 1/100 সেকেন্ডে, তাই না? জি ম্যাম। এখানে বলছে এটা দেখো 1100 মানে 1110 মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মাঝখানে হচ্ছে ডিভাইড। ঠিক আছে, দ্য লিঙ্ক ইজ ক্যারিং 100 ফ্রেমস পার সেকেন্ড। তার মানে দেখো এখানে জিজ্ঞেস করছিল শো দ্য ফ্রেম ট্রাভেলিং অন দ্য লিঙ্ক, কিভাবে এটা হচ্ছে ফিগারটা এঁকে কিভাবে ট্রাভেল করতেছে সেটা দেখাইতে বলছে। দ্য সাইজ অফ দ্য ফ্রেম, ফ্রেমের সাইজ কত? প্রতি সেকেন্ডে 100টা। সাইজ অফ দ্য ফ্রেম হচ্ছে প্রতি সেকেন্ডে তোমার না, এটা ডিউরেশন। সাইজ অফ দ্য ফ্রেম হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে 4 বাইট করে যাচ্ছে, এটা হচ্ছে সাইজ। প্রতি ফ্রেমের মধ্যে 4 বাইট বা 32 বিট, এটা হচ্ছে আমার সাইজ। আচ্ছা, দ্য ডিউরেশন অফ দ্য ফ্রেম, ফ্রেম ডিউরেশন হচ্ছে একটা ফ্রেম 1 সেকেন্ডে যাচ্ছে 100টা ফ্রেম। তার মানে একটা ফ্রেম যাইতে কত সেকেন্ড টাইম লাগে? 1/100। এটা হচ্ছে আমার ডিউরেশন অফ দ্য ফ্রেম, একটা ফ্রেমের ডিউরেশন। দ্য ফ্রেম রেট, ফ্রেম রেট কত? দ্য লিঙ্ক ইজ ক্যারিং 100 ফ্রেম পার সেকেন্ড and since each frame contains 32 bit, the bit rate is 100 এর সাথে 32 গুণ করলে কত হয়? 3200 bph। এটা হচ্ছে আমার ফ্রেম রেট। আর দ্য বিট রেট ফর দ্য লিঙ্ক, এটা হচ্ছে বিট রেট অ্যাকচুয়ালি 3200 এটা হচ্ছে বিট রেট। দিস ইজ অ্যাকচুয়ালি 4 টাইমস the bit rate of each channel which is 800 bps। আচ্ছা, এটা কি বললো? দিস ইজ অ্যাকচুয়ালি 4 টাইমস the bit rate of each channel। আচ্ছা হ্যাঁ, এটা কি 4 টাইম বিট রেট কেন? 4 টাইম কেন বললো? কারণ একটা চ্যানেল কত নিচ্ছে? একটা চ্যানেল হচ্ছে তোমার 1 বাইট মানে 8 বিট নিচ্ছে, আর 1 সেকেন্ডে নিচ্ছে 100 বাইট। ঠিক আছে, 100 বাইট নিচ্ছে, তাইলে কি প্রত্যেকটা চ্যানেল পার সেকেন্ডে কত বিট নিচ্ছে? 100 বাইট নিচ্ছে 1 সেকেন্ডে। 100 বাইট 1 সেকেন্ডে। তার মানে ওই 1 সেকেন্ডে বিট কত? 100 সাথে 8 গুণ কিন্তু হ্যাঁ বিট পাওয়া যায়, তাই না? 800 বিট। তো একটা চ্যানেল অ্যাকচুয়ালি 800 করে বিট নিচ্ছে। তার মানে আমার টোটাল চ্যানেলের রেটটা কত? বিট রেট হচ্ছে 3200। তো এটা কি 4 গুণ না? কারণ 4টা চ্যানেল ছিল সেজন্য আমার 4 গুণ হয়েছে। আমি বলছি যে এখানে আমার যত হবে এখানে কিন্তু এটা অকুপাই করার জন্য আমার তত গুণ বেশি নিতে হবে, নাইলে কিন্তু আমি এই সবগুলো বিট কিন্তু পাঠাতে পারবো না এদিকে। ঠিক আছে, সেজন্য বলতেছে 4 টাইমস অফ দ্য বিট রেট অফ ইচ চ্যানেল which is। ঠিক আছে, আচ্ছা এগুলো একটু নিজেরা পড়তে হবে, এগুলো যথেষ্ট প্র্যাকটিস। ঠিক আছে, চ্যানেল তো একটা 4টা কিভাবে নিলাম আমরা? কোশ্চেনে তো বলা নাই। এই যে বলতে 4 চ্যানেল আর মাল্টিপ্লেক্স ইউজিং গেম। জি ম্যাম। আচ্ছা, এই 6.9 এটা দেখে নিও। সেম এমটি স্লটের ব্যাপারটা তো দেখাইলাম। ডাটা রেট ম্যানেজমেন্ট। এখন আসি ডেটা রেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে আমার যদি এতক্ষণ আমরা এক্সাম্পল গুলো যা দেখলাম সবগুলোই কিন্তু এই যে দেখো 3টা চ্যানেল এত করে নিচ্ছে, 4টা চ্যানেল এত করে নিচ্ছে, এই ধরনের এক্সাম্পল দেখছি। তার মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি দেখলাম যে তোমার ইনপুট চ্যানেলের বিট রেট গুলো সমান ছিল, ডেটা রেট গুলো সমান ছিল। কিন্তু যদি ইনপুট মানে রিয়েল লাইফে কি হয়, সব সময় আমি ডেটা রেট সমান পাই না। ডেটা রেট সমান না পাইলে তখন আমি কিভাবে ডেটা রেটটাকে ব্যালেন্স করবো?
কিভাবে মাল্টিপ্লেক্স করব, তিন ধরনের টেকনিক ইউজ করতে পারি। একটা হচ্ছে মাল্টি লেভেল, একটা হচ্ছে মাল্টিপল স্লট, এবং একটা হচ্ছে পালস ট্র্যাপিং। এগুলা খুব মজার টপিক, এই টেকনিক গুলো খুব মজার। মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিংটা কি করে, ধরো যে তুমি পাঁচটা ইনপুট লাইন হচ্ছে কানেক্টেড, ঠিক আছে, পাঁচটা ইনপুট লাইনকে তুমি মাল্টিপ্লেক্স করবা। এখানে আমি মাল্টিপ্লেক্স করতেছি পাঁচটা ইনপুট লাইনকে, কিন্তু দেখো পাঁচটা ইনপুট লাইনকে মাল্টিপ্লেক্স করার সময় তুমি খেয়াল করো যে লাস্টের তিনটা ইনপুট 40 kbps করে বিলং করতেছে। ওরা প্রত্যেকে 40 kbps করে দিচ্ছে, পার সেকেন্ডে তোমার 40,000 বিট দিচ্ছে। কিন্তু প্রথম দুইটা ইনপুট কি করতেছে, পার সেকেন্ডে 20 করে দিচ্ছে, 20 kbps করে দিচ্ছে। তো তারা কি, তাদের থেকে ছোট না? পরের তিনটে ইনপুটের চাইতে প্রথম দুইটা ইনপুট ছোট না? তাদের তো বিট ডেটা রেট কম, তাই না, অনেক কম। এবং এই যে কম, সেটা কিন্তু আমার পরের গুলার মাল্টিপল, তাই না? আমি কিন্তু চাইলে এই দুটাকে একসাথে গুণ করে, মানে এই দুটাকে একসাথে যদি যোগ করে ফেলি, তাহলে কি 40 বানাইতে পারবো না? পারবো কিনা? তো তারা জি কিন্তু 40-এর জি ম্যাম। মাল্টিপল। দেখো এখানে বলতেছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং ইজ দ্য টেকনিক ইউজড when the data rate of an input line is the multiple of others। এই কথাটার মানেই হচ্ছে যে অন্যগুলোর সাথে মাল্টিপল হবে, মানে তুমি সামথিং কিছু একটা করে ওদের সমান করে ফেলতে পারবা, তাদেরকে যোগ করে বা কিছু একটা ইয়ে করে তাদেরকে হচ্ছে সমান করে ফেলতে পারবা। তো যোগ করে যদি তুমি তাদেরকে সমান করে ফেলতে পারো বাকি তিন লাইনের, সেক্ষেত্রে তুমি কি করবা, আগে এই পিচ্ছি পিচ্ছি দুই লাইন, মানে ছোট ছোট ডেটা রেটের দুইটা লাইনকে তুমি সিম্পলি একটা মাল্টিপ্লেক্সার ইউজ করে মাল্টিপ্লেক্স করে দিলাম। মাল্টিপ্লেক্স করে দিলে কি হলো, তার কিন্তু ইনপুট এখন যে চ্যানেল, মাল্টিপ্লেক্স করলে আমরা কি পাই, একের অধিক ইনপুট চ্যানেল থাকে, একটা মাত্র আউটপুট লাইন দেয়, তাই না? তো আমি কিন্তু ওই একটা আউটপুট লাইন দিয়ে কি পাচ্ছি, 40 kbps পাচ্ছি না, কারণ এই 20 আর 20 দুজনকে নিতে হলে তো তাকে 40 নিতেই হবে, তাকে তাকে একটা 40 kbps এর লাইন ক্রিয়েট করতে হবে। তো ওই 40 kbps আমি পেয়ে যাচ্ছি। এখন আমার ইনপুট চ্যানেল কয়টা পাচ্ছি, এক, দুই, তিন, চার, চারটা 40 kbps পাচ্ছি। এখন ইজিলি কিন্তু আমি কি করতে পারি, এই চারটা 40 kbps কে মাল্টিপ্লেক্স করে আমি টোটাল কত, 4 গুণ 40 kbps করে 160 kbps এর একটা বড় চ্যানেল ক্রিয়েট করতে পারি। এটা কি বোঝা গেছে? এর জন্য এটাকে বলতেছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং। এখানে একটা লেভেলে মাল্টিপ্লেক্সিং হয়েছে, এখানে আরেকটা লেভেলে মাল্টিপ্লেক্সিং হয়েছে। এটা কি বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। এরপরে দেখো মাল্টিপল স্লট মাল্টিপ্লেক্সিং। এখানে কেন, মানে মাল্টিপল স্লট মাল্টিপ্লেক্সিংটা কেন ইউজ করব, মাঝে মাঝে দেখবো যে কি হচ্ছে, যে তুমি যদি কোনো একটা চ্যানেলকে ভাগ করে দাও, ওটা কি ছিল, আমি ওই চ্যানেলটাকে যোগ করে দিতে পারছিলাম, ছোট ছোট চ্যানেল গুলোকে আমি যোগ করে দিতে পারছিলাম। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আমি যদি কোনো একটা চ্যানেলকে ভাগ করে দেই, তবে বাকিগুলোর সাথে ম্যাচ হয়ে যায়, তখন আমি ইজিলি মাল্টিপ্লেক্স করতে পারি। তো ওই ধরনের প্রবলেমের জন্য আমি মাল্টিপল স্লট মাল্টিপ্লেক্সিংটা ইউজ করি, একটা স্লটকে মাল্টিপল স্লটে ভাগ করে দিই। যেমন এখানে দেখো যে লাস্টের তিনটে ইনপুট হচ্ছে 25 kbps করে, কিন্তু প্রথম ইনপুটটা হচ্ছে 50 kbps। হুম, তো এই 50 kbps কে আমি চাইলে কি করতে পারি, ভাগ করে দিতে পারি, 25 প্রতি দুইটা চ্যানেলে ভাগ করে দিতে পারি। তো এইটার জন্য আমি একটা সিরিয়াল টু প্যারালাল কনভার্টার ইউজ করি। এটা হচ্ছে সিরিয়াল টু প্যারালাল কনভার্টার। এই কনভার্টারের মাধ্যমে আমি 25 kbps করে দুইটা লাইন ক্রিয়েট করলাম। তো এখন আমার টোটাল লাইন চারটা থেকে হয়ে গেল পাঁচটা। এই পাঁচটা লাইনকে এখন আমি মাল্টিপ্লেক্স করে আমি ওভারঅল একটা লাইন ক্রিয়েট করবো, একটা আমার মেইন চ্যানেল ক্রিয়েট করবো। ওই চ্যানেলের তোমার ইয়ে কত হবে, ব্যান্ডউইথ কত হবে, মাল্টিপ্লেক্স করার পরে পাঁচটা 25 kbps ইনপুট লাইনকে মাল্টিপ্লেক্স করার পরে তার ব্যান্ডউইথ কত হবে, 5 × 25, তাই না? কারণ প্রত্যেকেই তো 25 kbps করে নিচ্ছে। তো যখন আমি বড় একটা চ্যানেল দিয়ে তাকে পাঠাতে যাব, তাদেরকে কম্বাইন করে যখন পাঠাতে যাব, তখন তার ব্যান্ডউইথটা, মেইন যে চ্যানেল তার ব্যান্ডউইথটা কি, আমার কম্বাইন ইনপুট চ্যানেলের ব্যান্ডউইথের সমান হইতে হবে। কম্বাইন করলে কত হয়, 125 kbps। তার মানে আমার এখানকার ব্যান্ডউইথ হচ্ছে 125 kbps। আচ্ছা, এটা ছিল মাল্টিপল স্লট, একটা স্লটকে ভেঙে মাল্টিপল স্লটে ভাগ করে দিচ্ছে। এখন দেখো এক্সাম্পল যদি এমন কিছু হয় যে এখানে 10 kbps, এখানে 10 kbps, এখানে 10 kbps, আর এখানে আছে তোমার 40 kbps, তখন তুমি কি করবা,
ম্যাম এটা কি 4টা করা যাবে? 40টাকে মানে 4টা 10-এ কনভার্ট? হ্যাঁ, করা যাবে। সিরিয়াল থেকে তাহলে প্যারালালে ম্যাম তুমি 4টা কনভার্ট করে 10-এ দিতে পারো। কনভার্ট করে 7 চ্যানেলের একটা ক্রিয়েট করব। হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ ওইটাকে মানে ব্যান্ডউইথে কনভার্ট করে দিব, 70 হবে। হ্যাঁ, 70 হবে। তো না, 70 না অ্যাকচুয়ালি, হ্যাঁ 70 হবে। তো আবার হ্যাঁ, এটাই করতে পারি আমরা। আবার এখানে যদি এমন হইতো যে এখানে 40 কেবিপিএস আর এখানে কি 4টা 10 কেবিপিএস, তখন আমি কি করতে পারতাম চাইলে? তখন আমি চাইলে এই মাল্টিপল স্লটও করতে পারতাম, আবার কি মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করতে পারতাম। কারণ এই তিনটা মানে 4টা 10কে আমি একসাথে কি করতে পারতাম, মাল্টিপ্লেক্স করে 40 ক্রিয়েট করে ফেলতে পারতাম। তখন ওই 40 আর 40কে আবার মাল্টিপ্লেক্স করতে পারতাম, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো এটা ছিল আমার দুই ধরনের সিনারিও। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার কি ইনপুট চ্যানেল গুলো হয়তো বা সেম পড়ে যাচ্ছে, সেম ডেটা রেটে পড়ে যাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখতেছি যে ইনপুট চ্যানেল গুলো কি হচ্ছে, মাল্টিপল হচ্ছে, যেগুলোকে আমি মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করতে পারি। আবার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে কি যে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করতে পারতেছি না, তখন এটাকে ভাগ করে দিতে পারতেছি, ভাগ করে দিয়ে অন্যদের সমান করে ফেলতে পারতেছি, তার মানে মাল্টিপল সলভ করতে পারতেছি। তো তিনটা সিনারিও কিন্তু আমার চলে গেছে। আর বাকি থাকে কি, যে কোনোটা নাই, মাল্টিপলও নাই। তোমার প্রথম যে এখানে ধরো যে 25 কেবিপিএস 25 কেবিপিএস 25 কেবিপিএস, কিন্তু এখানে কত আছে, 30 কেবিপিএস। ঠিক আছে, তো তুমি এটাকে মাল্টি লেভেলও করতে পারবা না, মাল্টিপল স্লটও করতে পারবা না, তারা সব সমানও না। এখন তুমি মাল্টিপ্লেক্সিংটা করবে কিভাবে? তখন আমার কনসেপ্ট আসে পালস স্টাফিং এর। যে আমি কি করি, আমি হচ্ছে আমার ইয়ের সাথে তোমার যেগুলো শর্ট আছে ইনপুট লাইন, তাদের সাথে এক্সট্রা কিছু পালস অ্যাড করে দিই, রিডান্ডেন্ট পালস অ্যাড করে দিই। পালস অ্যাড করে দেওয়ার পরে ওই ইনপুট লাইনে সমান বাকিগুলোকে বানায় তারপরে হচ্ছে আমি মাল্টিপ্লেক্স করি। যেমন দেখো, এখানে 50 কেবিপিএস এর একটা লাইন, 50 কেবিপিএস এর একটা লাইন, কিন্তু আরেকটা লাইন হচ্ছে 46 কেবিপিএস। তো এটাকে আমার আর কিছু করার নাই, এটাকে আমি মাল্টি লেভেলও করতে পারবো না, মাল্টিপল স্লটও করতে পারবো না, সিনক্রোনাস টিডিএমএও ফেলতে পারবো না। তো এটাকে আমার কি করতে হবে, আমার এই 46-এর সাথে আরো কিছু পালস আমি অ্যাড করে দিয়ে বা বিট অ্যাড করে দিয়ে আমি কিন্তু 50 কেবিপিএস বানিয়ে ফেলতে পারি। মানে প্রতি সেকেন্ডে আমি এক্সট্রা আরো কত 4000 4000 বিট অ্যাড করে দিতে পারি। প্রতি সেকেন্ডে এক্সট্রা আরো 4000 বিট অ্যাড করে দিয়ে আমি কি 50,000 কেবিপিএস বানাই ফেলতে পারি, মানে 50,000 বিট পার সেকেন্ড বানাইতে পারি, যেটাকে আমি বলতেছি পালস স্টাফিং। ঠিক আছে, করে দেন হচ্ছে এই তিনটাকে মাল্টিপ্লেক্স করে আমি একটা মেইন চ্যানেল দিয়ে পাঠিয়ে দিতে পারি। বোঝা গেছে এটা? জি ম্যাম। আচ্ছা, হুম। এখানে দেখো সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে আমার আরেকটা কাজ হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আরেকটা কাজ হয়, যে প্রত্যেকটা ফ্রেম একটা করে বিট ক্যারি করে। এই বিটটা কেন ক্যারি করে? এটা হচ্ছে সিনক্রোনাইজেশন বিট। ঠিক আছে, আর এটা হচ্ছে দেখো প্রথম ফ্রেমটা 1 ক্যারি করলো, পরের ফ্রেমটা 0 ক্যারি করলো, তারপরের ফ্রেমটা 1 ক্যারি করলো, এরপর যদি ফ্রেম 4 পেতাম আমি, সেক্ষেত্রে সেটা আরেকটা 0 ক্যারি করতো। তো এটা কি অল্টারনেট 0 এবং 1 ক্যারি করে কন্টিনিউয়াসলি। এটা কেন করে? কারণ ইনপুট থেকে আমি বললাম যে ইন্টারলিভিং ব্যাপারটা ছিল, ইনপুট থেকে সে ফ্রেমটাকে যেই হারে পাঠাচ্ছে, আউটপুট সেই হারে নিতে পারতেছে কিনা। হ্যাঁ, একটা ফ্রেম শুরু হয়েছে, এখন শুরু যখন হয় তখন সে জানে যে এটা যেহেতু সিনক্রোনাস টিডিএম, সে কিন্তু জানে যে ফ্রেমের শুরু হওয়া মানেই সে জানে যে প্রথমটা আমার A1 ইনপুট থেকে আসবে, দ্বিতীয় স্লটটা আমার B1 ইনপুটে যাবে, তৃতীয় স্লটটা আমার C1 ইনপুটে যাবে। ফ্রেম 1 এর জন্য, প্রথম ফ্রেমের জন্য প্রথম স্লটটা কোথায় যাবে, এতে যাবে, দ্বিতীয় স্লটটা বিতে যাবে, তৃতীয় স্লটটা সিতে যাবে। কারণ সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে প্রত্যেকটা ইনপুটের জন্য আমার একটা করে স্লট বরাদ্দ থাকে। ঠিক আছে, সে চোখ বন্ধ করে দিয়ে দিবে, কিন্তু সে যে চোখ বন্ধ করে দিয়ে দিল, দেন কি হচ্ছে, একটা ফ্রেম তোমার ফ্রেমের ভেতরে কিন্তু কোনো সমস্যা নাই সিনক্রোনাইজেশনে, সে সরাসরি দিয়ে দিতে পারবে। কিন্তু কখন তোমার একটা ফ্রেম শেষ হইলো, কখন তোমার আরেকটা ফ্রেম শুরু হইলো, ওই জিনিসটার জন্য কিন্তু তার কাছে কিছু নাই, সে কিন্তু ওই ওই জিনিসটা বোঝার কোনো উপায় নাই। ঠিক আছে, তো এই যে কখন একটা বিট শেষ হলো, কখন একটা ফ্রেম শেষ হলো, কখন একটা ফ্রেম শুরু হলো, সেটা বোঝার জন্য তারা হচ্ছে এক্সট্রা একটা বিট ইউজ করে ফ্রেমের বিগিনিং এ অথবা ফ্রেমের এন্ডে। এখানে দেখাচ্ছে ফ্রেমের শেষে একটা বিট ইউজ করতেছে। ঠিক আছে, এই বিটটা দেখে, ওই এক্সট্রা বিটটা দেখে সে বুঝে যে হ্যাঁ এখানে আমার ফ্রেম শেষ, নেক্সট ফ্রেম শুরু হবে। তখন সে নেক্সট ফ্রেমের যেই বিটগুলো পায় সেগুলোকে কোথায় A2 তে দিবে, দেন বি তে দিবে, দেন সি তে দিবে। আবার সে একটা বিট পাবে, সে বুঝবে যে হ্যাঁ এখন আমার ফ্রেমটা শেষ, আরেকটা নতুন ফ্রেম শুরু হবে। তখন সে আবার ওই পোর্শনটাকে এতে দিবে,
দেন পোর্শনকে বিতে দিবে, দেন পোর্শনকে সিতে দিবে, এভাবে তার সিনক্রোনাইজেশনটা চলতে থাকে। বোঝা গেছে সিনক্রোনাইজেশন প্যাটার্নটা আমি কেন ইউজ করছি? জি ম্যাম, ওই ফ্রেম শেষ করার ইন্ডিকেটর হিসেবে। হ্যাঁ, আচ্ছা, এখানে এই যে টপিকটা ডিজিটাল সিগন্যাল সার্ভিস, এটা তোমরা রিডিং করে নিলে বুঝতে পারবে মাল্টিপ্লেক্সিং এর থিমই, মানে এটা রিয়েল লাইফে কিভাবে ইউজ করতেছে, টেলিফোন কোম্পানিগুলো কিভাবে সেটা ইউজ করতেছে। এখানে দেখো অনেকগুলো তোমার এক্সাম্পল আছে, 6.10 সবগুলো ম্যাথমেটিক্যাল এক্সাম্পল কিন্তু দেখবা বই থেকে, স্লাইডে নাই, ওগুলো বই থেকে দেখতে হবে। আর এই যে 6.23 ডিজিটাল হায়ারার্কি যে ফিগারটা, এটা পেছনের যে লাইনগুলো এগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে টেলিফোন কোম্পানি কিভাবে হায়ারার্কিটা ইউজ করে, মানে টিটিএম, সিনক্রোনাস টিটিএম এর হায়ারার্কি ইউজ করে। যেমন হচ্ছে তোমার কি হচ্ছে ডিএস, DS1, DS2, DS3 এগুলো ইউজ করতেছে। এই ফিগারটা একটু বেশি স্পষ্ট। DS1, DS2, DS3 এরকম ইউজ করতেছে আর কি। যে DS1 অ্যাকচুয়ালি কয়টা, চারটা DS 0 থেকে চারটা চ্যানেল টেনে মাল্টিপ্লেক্স করলে DS2 হয়, 24টা DS0 কে মাল্টিপ্লেক্স করলে একটা DS1 হয়, চারটা DS1 কে মাল্টিপ্লেক্স করলে একটা DS2 পাইতে পারি। আবার একটা DS কেন, কারণ হচ্ছে তাদের এই বিট রেটের উপর বেস করে, এই বিট রেটটা যদি আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি ইজিলি চারটা DS1 কে অ্যাটাচ করে দিতে পারি, মাল্টিপ্লেক্স করে দিতে পারি, টিটিএম করতে পারি। আবার DS3 পাওয়ার জন্য, DS3 যে বিট রেট সেটা পাওয়ার জন্য চাইলে চারটা DS1 কে চারটা না, অ্যাকচুয়ালি এখানে কয়টা, 1 2 3 4 5 6 7, চারটা DS1 কে আমি হচ্ছে মাল্টিপ্লেক্স করতে পারি। আবার DS4 পাওয়ার জন্য আমি চাইলে এই এমবিপিএসটা, মানে এই বিটটা পাওয়ার জন্য 6টা DS3 কে মাল্টিপ্লেক্স করতে পারি। ঠিক আছে, তো এইটা তোমরা রিডিং করলে বুঝতে পারবা। আর টি লাইন টপিকটা পড়ার দরকার নেই, টি লাইনটা বাদ দিতে পারো, টি লাইন তারপরেও নিজেদের ইয়ের জন্য পড়তে পারো, বোঝার জন্য, দেখার জন্য দেখে রাখবা। আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। ঠিক আছে, তো সিনক্রোনাস টিডিএম এর প্রবলেমটা কি বলছিলাম, যে আমার এমটি স্লট থাকে, তোমার যদি ইনপুট কিছু পাঠায় সেক্ষেত্রে তো পাঠাইলই, আর যদি না পাঠায় সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার ওই নির্দিষ্ট টাইম স্লটটা বাকি থেকে যায়। এই হচ্ছে আমার সিনক্রোনাস টিডিএম, যে এই ফ্রেমের মধ্যে কিছু টাইম স্লট বাকি, এই ফ্রেমের মধ্যে কিছু টাইম স্লট ব্ল্যাঙ্ক, মানে কিছু পাঠানো হচ্ছে না, এটা ইফিসিয়েন্ট না। ইফিসিয়েন্সি যদি আমি মানে মেইনটেইন করতে চাই বা ইফিসিয়েন্সি যদি আমি গেইন করতে চাই সেক্ষেত্রে আমাকে স্ট্যাটিস্টিক্যাল টিডিএমটা ইউজ করতে হবে। তো স্ট্যাটিস্টিক্যাল টিডিএমটা কি করতেছে, স্ট্যাটিস্টিক্যাল টিডিএমটা দেখো যে যখন যার মধ্যে ইনপুট পাবে সে, তখন তার থেকেই ওগুলোকে নিয়ে নিয়ে সে ফ্রেম ক্রিয়েট করবে। ঠিক আছে, যেমন A1 থেকে সে ডেটা পাচ্ছে, B1 থেকে ডেটা পাচ্ছে, কিন্তু সি লাইন থেকে সে কোনো ডেটা পাচ্ছে না। আবার ডি লাইন থেকে সে ডেটা পাচ্ছে, কিন্তু ই লাইন থেকে কোনো ডেটা পাচ্ছে, কে নিয়ে হচ্ছে, B1 কে নিয়ে হচ্ছে এবং D1 কে নিয়ে হচ্ছে। যেহেতু আমি সি এবং ই থেকে কোনো ডেটা পাচ্ছি না, আমি তাদের জন্য কোনো স্লটও নেই, আমি রাখি নাই, কিন্তু যদি আমি তাদের মধ্যে ডেটা পাইতাম তবে আমি তাদেরকেও নিতাম। ঠিক আছে, আবার দেখো সেকেন্ড পোর্শন থেকে সে B2, D2, E2, বাকি কেউ কোনো ডেটা পাঠাচ্ছে না, এ এবং সি কোনো ডেটা পাঠাচ্ছে না, সেজন্য সে সেকেন্ড ফ্রেমের মধ্যে বি, ডি এবং ই কে রাখলো, এ এবং সি কে রাখলো না। ঠিক আছে, এতে করে কি এটা বেশি ইফিসিয়েন্ট, তোমার কম সময়ে তুমি অধিক পরিমাণে ডেটা পাঠাতে পারছো। এটাই হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। এখন কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর মধ্যে আমি সিনক্রোনাইজেশনটা কিভাবে করি। তোমার সিনক্রোনাস টিডিএম এর মধ্যে তো অলরেডি এখানে একটা জিনিস দেখবা, প্রথমে যখন আমি শুরু করছিলাম ওখানে ছিল যে দুটার মধ্যে পার্থক্য, মানে পার্থক্য বলতে একটু ব্যাখ্যা টাইপের ছিল। যেমন দেখো যে সিনক্রোনাইজেশন বিট থাকবে, ঠিক আছে, কিন্তু ওর কোনো সিনক্রোনাইজেশন বিট নাই। কেন নাই, কেন নাই, কারণ তার কিন্তু তোমার র্যান্ডম, এক এক সময় এক একজন আসতেছে যাচ্ছে, সেক্ষেত্রে তার কোনো সিনক্রোনাইজেশন বিট কখন কোথায় দিবে এটা কিন্তু একটা প্রবলেম। মনে করো একটা নির্দিষ্ট টাইমে 3টা ফ্রেম ডেটা পাঠাচ্ছে, ঠিক আছে, কিন্তু তার পরবর্তী মোমেন্টেই 4টা ফ্রেম ডেটা পাঠাচ্ছে, তার পরবর্তী মোমেন্টে হয়তো 10টা ফ্রেম ডেটা পাঠাচ্ছে, সরি 10টা ইনপুট চ্যানেল ডেটা পাঠাচ্ছে। তো তার ফ্রেম সাইজটা তো একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে, একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে, বিট সিনক্রোনাইজেশন বিটটা সে অ্যাকচুয়ালি বসাবে কোন জায়গায়, সেজন্য তার কোনো সিনক্রোনাইজেশন বিট নাই। কিন্তু তার যেটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেসিং। এখন তার কোনো সিনক্রোনাইজেশন বিট নাই, যেহেতু ফ্রেম সাইজ বড় ছোট হয় আমি সিনক্রোনাইজেশন করতে পারবো না।
কিন্তু আবার একটা ব্যাপার যে ফ্রেমের ভেতরে কখনো এ আসে, কখনো বি আসে, কখনো সি আসে, কখনো ডি আসে, কখনো মানে তিনটার কম্বিনেশন আসে, কখনো চারটার কম্বিনেশন আসে, কখনো ছয়টার কম্বিনেশন আসে। তো অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে কোন কোন ডেটাটা আসতেছে এই ডেটাগুলোকে তো সেম ওই ডেস্টিনেশনে পৌঁছাইতে হবে, তাই না? যেমন আমি যে বললাম, যে এই প্রথম ফ্রেমে এ যাবে, বি যাবে আর ডি যাবে। এখন এখান দিয়ে তো সে পাঠিয়ে দিল, রিসিভার এন্ডে যাওয়ার পরে রিসিভারের কি বুঝতে হবে না যে প্রথম পোর্শনটা এ থেকে আসছে, দ্বিতীয় পোর্শনটা বি থেকে আসছে, তৃতীয় পোর্শনটা ডি থেকে আসছে? এখন ওরকম কোনো ইন্ডিকেটর যদি আমি তাকে না দিয়ে দিই যে এ থেকে যে আসছে তার একটা অ্যাড্রেস আমি পাশে অ্যাড করে দিলাম, হ্যাঁ, বি থেকে যে আসছে তার একটা অ্যাড্রেস পাশে অ্যাড করে দিলাম, যাতে করে এইটুকু অংশকে সে বিতেই তোমার ইয়ে করে, ডেলিভার করে। আবার এটা দেখো, যদি এরকম কোনো অ্যাড্রেস বা এরকম কোনো ইন্ডিকেটর যদি আমি ভেতরে না দিয়ে দিই, সেক্ষেত্রে কি বি এর পরে ডি, ডি কে সে কোথায় দিবে? সে তো সিতেও দিতে পারে, সে তো ইতেও দিতে পারে। তো বি, বি কে যে বিতেই দিতে হবে এই জিনিসটা বোঝানোর জন্য তাকে কি একটা মানে ইন্ডিকেটর দিতে হয়, যেটা হচ্ছে আমার অ্যাড্রেস। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যে আমার স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর মধ্যে অ্যাড্রেস দরকার হয়, যে এ কে এর কাছেই পৌঁছাইতে হবে, বি কে বি কাছে পৌঁছাইতে হবে, ডি কে ডি কাছেই পৌঁছাইতে হবে, এটা হচ্ছে তার অ্যাড্রেসিং। কিন্তু এই জিনিসটা আমার সিনক্রোনাস টিডিএম এর মধ্যে লাগে না। কেন লাগে না? কারণ স্লটের ভেতরে সবসময় এর জন্য একটা ফিক্সড টাইম, বি এর জন্য ফিক্সড টাইম, ডি এর জন্য ফিক্সড টাইম গুলো থাকবে। তো যখন এর টাইম আসবে তখন এ কে দিয়ে দেওয়া হবে, যখন বি টাইম আসবে তখন বি কে দিয়ে দেওয়া হবে। এই জিনিসগুলো কিন্তু ওভাবে মেনটেন হয়। তো অ্যাড্রেসের কিন্তু দরকার নেই। ঠিক আছে? তাদের জন্য স্লটই আলাদা আছে। কিন্তু যেহেতু স্ট্যাটিস্টিক্যালের মধ্যে স্লট আলাদা করা নাই, ওদের জন্য টাইম ডিউরেশন আলাদা করা নাই, তাদেরকে বলে দিতে হয় যে তুমি একে এই অ্যাড্রেসে দিবা, বি কে সেই অ্যাড্রেসে দিবা, ডি কে সেই অ্যাড্রেসে দিবা। ঠিক আছে? নইলে সে বুঝতে পারবে না। তো এই জন্য বলতেছে যে তোমার সিনক্রোনাস টিডিএম এর মধ্যে কোনো অ্যাড্রেসিং দরকার হয় না, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল এর মধ্যে অ্যাড্রেসিং দরকার হয়। আর অ্যাড্রেসিং যেহেতু হচ্ছে, তার জন্য কি হচ্ছে, অ্যাড্রেসিং এর জন্য যখন আমার কিছু এক্সট্রা বিট লাগে, সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর মধ্যে তোমার বিট রেটটা কিছু বেশি রাখতে হয়। ঠিক আছে? এক্সট্রা কিছু বিট রেট রাখতে হয়। এখন দেখো আমার তোমার মাল্টিপ্লেক্সিং টপিক শেষ, এখন আমরা আসতেছি স্পেকট্রাম, স্প্রেড স্পেকট্রাম। আমাদের এই টোটাল মানে চ্যাপ্টারের মধ্যে ছিল মাল্টিপ্লেক্সিং এবং স্পেকট্রাম। এখন গত ক্লাসে আমি বলছিলাম যে এসএসটা আমি কেন ইউজ করি, মানে এই স্পেকট্রামটা আমি কেন ইউজ করি, এটা কি কেউ বলতে পারবা যে এটা কেন ইউজ করি? সিকিউরিটি এবং অ্যান্টি জ্যামিং সমস্যা দূর করার জন্য। হ্যাঁ। আর স্পেকট্রাম স্প্রেড, কোন একটা স্পেকট্রাম স্পেকট্রাম মানে কি, যে তোমার স্পেকট্রাম স্পেকট্রাম মানে হচ্ছে ব্যান্ডউইথ, ওই ব্যান্ডউইথটাকে বাড়ায় দিচ্ছ, স্প্রেড করে দিচ্ছ। যতটুকু ব্যান্ডউইথ তোমার ইনপুটের জন্য দরকার ছিল বা লাগতো, তার চাইতে বেশ বাড়ায় দিচ্ছ। ঠিক আছে? তার মানে রিডান্ডেন্ট বিট অ্যাড করতেছো। তো ওই যে রিডান্ডেন্ট বিট অ্যাড করবো, এটা কেন করবো? কারণ ওয়্যারলেস যখন আমরা কমিউনিকেশন করি তখন কিন্তু মেইনলি কি, এয়ার, আমাদের মিডিয়াম কিন্তু কোনো ওয়্যার না, তখন কিন্তু আমাদের মিডিয়াম কি, বাতাস, এয়ারের মাধ্যমে আমরা কমিউনিকেশন করি। তো এটা কিন্তু খুবই ইজি কোন একটা ইনফ্রারের পক্ষে তো ওখান থেকে সিগন্যাল ক্যাপচার করা। সবসময় কোনো থার্ড পার্টি কি তোমার সিগন্যালটা ক্যাপচার করতে পারবে? তো এই প্রবলেম গুলো সলভ করার জন্য, সিকিউরিটি প্রোভাইড করার জন্য তোমাকে এই স্পেকট্রামটা আমরা ইউজ করি, যে আমাদের যতটুকু ব্যান্ডউইথ ছিল ইনফরমেশনটা অ্যাকচুয়ালি যতটুকু, তার সাথে রিডান্ডেন্ট অনেকগুলো ইনফরমেশন অ্যাড করে দিয়ে ওই ইনফরমেশনটাকে একটু বিশৃঙ্খল করে ফেলবো, অ্যাকচুয়াল ইনফরমেশন যেন পড়া না দেয়, ওই কাজটা করে ফেলি। যাতে করে ইন্ট্রুডার বা অ্যাটাকার বা থার্ড পার্টি কেউ যদি তোমার সিগন্যালটা পেয়েও দেয়, তোমার ইনফরমেশনটা পেয়েও দেয়, তখনও সে ওখান থেকে কোনো কিছু রিকভার করতে পারবে না। ঠিক আছে? আর এই যে কিছু জিনিস অ্যাড করতেছি, কি অ্যাড করতেছি, কখন অ্যাড করতেছি, কিভাবে সেটাকে তোমার সাবট্রাক্ট করা যাবে, এই সবগুলো মেকানিজম দেওয়া থাকবে সেন্ডারে এবং রিসিভারে। শুধুমাত্র সেন্ডার সাইড থেকে যখন তোমার অথেন্টিক রিসিভারে যাবে, তখনই শুধুমাত্র সেই মেসেজটাকে সে হচ্ছে ইয়ে করতে পারবে। ওটা তোমার করতে হয় না, ওটা একদমই তোমার ডিভাইস করে, কারণ ওখানে সেই মেকানিজম দেওয়া আছে। কিন্তু ইন্ট্রুডার কিন্তু সেটা করতে পারবে না, কারণ সে কিন্তু অথেন্টিক রিসিপিয়েন্ট না। ঠিক আছে? যার জন্য ইনপুটার সেটা করতে পারে না।
তারপরেও আমাদের অনেক হ্যাকিং মেকানিজম আছে বা হচ্ছে গিয়ে অনেক অ্যালগোরিদম আছে। এনক্রিপশন ডিক্রিপশন টপিক যখন তোমরা পড়বা তখন তোমরা দেখবা যে প্রত্যেকটা জিনিসকে ডিক্রিপ্ট করার জন্য বা স্পেকট্রাম বিভিন্ন মেকানিজম ইউজ করতেছে জিনিসগুলোকে, তারাও কি রিভার্স মেকানিজম ইউজ করে করে ওটাকে তারা গেইন করে ফেলে, ইনফরমেশন গেইন করে ফেলে, করতে পারে। তো এইগুলো তোমরা পরে করবা, কিন্তু নর্মালি আমরা ইউজ করি হচ্ছে রিডান্ডেন্ট বিট অ্যাড করে করে আমরা হচ্ছে সিকিউরিটি পারপাসে ওটা করি। আচ্ছা, এখন দেখো এখানে কি বলতেছে যে এই সেম কথাটাই, ব্যান্ডউইথটা কি হবে। আমি যেহেতু আমার অ্যাকচুয়াল যে ইনফরমেশন, ওই ইনফরমেশনের ব্যান্ডউইথ যদি বি হয়, ওই ইনফরমেশনের সাথে আমি অনেক রিডান্ডেন্ট বিট অ্যাড করতেছি। তো তোমার অ্যাকচুয়াল ব্যান্ডউইথ যদি কি লাগবে, তোমার মেসেজটা যদি 1000 বিট পার সেকেন্ড হতো, প্রতি সেকেন্ডে 1000টা বিট আছে তোমার মেসেজের ভিতরে, তার মানে কি তোমার ব্যান্ডউইথ কি 1 kbps পার সেকেন্ডে 1000 করে বিট গেলেই হইতো। কিন্তু এখন তুমি অনেকগুলো রিডান্ডেন্ট বিট অ্যাড করতেছো পার সেকেন্ডে, ওই 1000 বিটের সাথে আরো 5000 রিডান্ডেন্ট বিট অ্যাড করতেছো। ঠিক আছে, তার ফলে ওটা কি অনেক বড় হয়ে যাচ্ছে, তোমার ব্যান্ডউইথটা কি অনেক বড় হয়ে যাচ্ছে না। তার মানে স্প্রেড স্পেকট্রাম করার পরে যে ব্যান্ডউইথটা হবে সেটা তোমার অনেক বড় হবে। মানে সিম্পল মেসেজের ব্যান্ডউইথের চাইতে স্প্রেড স্পেকট্রাম করার পরে যে ব্যান্ডউইথটা হবে সেটা অনেক বড় হবে, বেশি হবে। এতে করে হচ্ছে কি যে তোমার ইনফরমেশনটা ওই মানে স্পেকট্রামের ভেতরে কিন্তু হারায় যাচ্ছে, ইনফরমেশনটা কিন্তু আর যে কেউ গেইন করতে পারবে না বা অবটেন করতে পারবে না। আচ্ছা, আর এটা হচ্ছে আমার একটা প্রোডাক্টিভ এনভেলপ হিসেবে কাজ করে। এগুলো একটু তোমরা রিডিং করে নিও। আহ আচ্ছা, এই জিনিসগুলো একটু পড়ে নিবা, তোমরা রিডিং দেখে নিবা, একই কথা বলা হচ্ছে বারবার, ওটা পড়লে বুঝতে পারবা। এখানে ফিগারটা দেখাচ্ছে যে অরিজিনাল সিগন্যালের ব্যান্ডউইথটা ছিল বি, এত ছোট একটা ব্যান্ডউইথ, স্প্রেডিং কোড ইউজ করতেছি, স্প্রেডিং প্রসেসের মাধ্যমে সেটাকে স্প্রেড করে ফেলছি। স্প্রেড করার ফলে রিডান্ডেন্ট অনেকগুলো বিট অ্যাড হওয়ার ফলে এটা বিএসএস, মানে নতুন যে সিগন্যালটা পেলাম তার ব্যান্ডউইথ দেখো তার চাইতে কত বেশি। ঠিক আছে, মানে আমার এই সিগন্যালের সাথে একটা অনেকগুলো বিট অ্যাড হয়ে এটা হচ্ছে কি অনেক মানে একটা হজবরল একটা ইনফরমেশন ক্রিয়েট হয়েছে, যেটা নাকি তোমার মানে অত বেশি হিউম্যান রিডেবল না বা ওখান থেকে কোনো কিছু রিকভার করার মতো না। আচ্ছা, দুই ধরনের টেকনিক আমরা ইউজ করতে পারি স্পেকট্রামের জন্য, দুই ধরনের টেকনিক ইউজ করতে পারি। একটা হচ্ছে এফএইচএসএস ফ্রিকোয়েন্সি হোপিং, আর একটা হচ্ছে ডিএসএসএস ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম। ঠিক আছে, কোনটা কি একটু দেখি, এগুলো বই থেকে পড়বা তোমরা। সেম টপিক গুলো, যেই যেই টপিক গুলো দেওয়া আছে মানে হেডলাইনে যা যা দেওয়া আছে এগুলো বইতেও পারবা, এগুলো একটু বই থেকে রিডিং করে নেবা। এখন দেখো ফ্রিকোয়েন্সি হোপিং এ কি হয়, এই লাইনগুলো আমি পড়াচ্ছি না, এগুলো তোমরা নিজেরা দেখে নিও, আমি জাস্ট বুঝাই দিচ্ছি যে কি হয়। এটা হচ্ছে এফএইচএসএস একটা সাইকেল। এখানে কি হবে, এখানে তোমার একই সিগন্যাল, আমরা কিন্তু মডুলেশনের ক্ষেত্রে কি দেখছিলাম যে ইনপুট মেসেজ, ওই মেসেজটাকে একটা ক্যারিয়ার সিগন্যাল থাকে হাই ফ্রিকোয়েন্সি, ওই ক্যারিয়ার সিগন্যাল দিয়ে ওই মেসেজটাকে আমি মডিউলেট করি, মডিউলেট করে দেন আমি আমার কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে পাঠাই, এটা দেখছিলাম না। আমরা একটা আমার যে অ্যাকচুয়াল সিগন্যালটা মেসেজটা সেটাকে আমি একটা হাইয়ার তোমার ফ্রিকোয়েন্সি দিয়ে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল দিয়ে মডিউলেট করি, চেঞ্জ করি, চেঞ্জ করে দেন আমি কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাই না। আবার যখন রিসিভার এন্ডে যায় তখন ওখানে গিয়ে কি হয়, ওই ক্যারিয়ার সিগন্যালটা আমার অ্যাকচুয়াল মেসেজ থেকে মানে বাদ দেওয়া হয়, বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাই আমার অ্যাকচুয়াল মেসেজ, এবং ওইটাই আমি আমার অথেন্টিক রিসিপিয়েন্টের কাছে পাঠাই, তাই না? এটাই তো ছিল প্রসেস। এখানে কিন্তু সেম প্রসেসটাই ওরা কাজ করে, কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি হোপিং বলতে বোঝাচ্ছে যে তুমি একটা সিগন্যাল মেসেজ সিগন্যালকে একটা ক্যারিয়ার সিগন্যাল দিয়ে মডুলেট না করে ওই মেসেজ সিগন্যালটাকে টাইম টাইম ভাগ করে দেওয়া হয়। না না, ওই মেসেজ সিগন্যালটাকে ভাগ করে দেওয়া হয় না, মেসেজটা ঠিকই থাকে, কিন্তু কি হয় যে তোমার মনে করো প্রথম সেকেন্ডে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে তোমার মেসেজটাকে ইয়ে করা হয়, মানে প্রথম সেকেন্ডে যতটুকু মেসেজ আসতে পারে মানে কাইন্ড অফ এরকমই ভাগ করে দেওয়া হয়। মনে করো এইটুকু হচ্ছে প্রথম সেকেন্ডে মেসেজটা যাবে, তো এই প্রথম সেকেন্ডের মেসেজটাকে তুমি 200 কিলোহার্জ ক্যারিয়ার সিগন্যাল দিয়ে ইয়ে করলাম, মডিউলেট করলাম। সেকেন্ড সেকেন্ডের পোর্শনটাকে তুমি 400 কিলোহার্জ ক্যারিয়ার সিগন্যাল দিয়ে
ইয়ে করলা, মডুলেট করলা, তারপরটাকে তুমি 700 কিলোহার্টজ ক্যারিয়ার সিগন্যাল দিয়ে মডুলেট করলা। এতে করে কি হয় দেখো, যে তোমার একটা ম্যাথ সিগন্যালকেই তুমি প্রায় 8টা 9টা 10টা বা রিয়েল লাইফে অনেক বেশি হাজার হাজার ক্যারিয়ার সিগন্যাল দিয়ে মডুলেট করতেছো, মডুলেট করে দেন সেন্ড করতেছো। এতে করে কি হচ্ছে, কোনো থার্ড পার্টি যদি তোমার মানে মেসেজটা পেয়েও যায়, সে ক্যাপচার করলো, ক্যাপচার করার পরে তার কিন্তু কি ক্যারিয়ার সিগন্যাল অ্যাটাচ থাকার কারণে সে কিন্তু মেইন ইনফরমেশনটা প্রথম বুঝতে পারবে না। তো সে কি করবে, ক্যারিয়ার সিগন্যালটাকে বের করার চেষ্টা করবে যে এখানে ক্যারিয়ার কত কিলো হার্টজে। কিন্তু যদি, যেহেতু আমরা এর আগে মডুলেশনের মধ্যে দেখছিলাম যে একটা ক্যারিয়ার সিগন্যাল ইউজ করতাম, সেক্ষেত্রে সে যদি কোনো না কোনো ভাবে তোমার ওই ক্যারিয়ার সিগন্যালটা বের করার মতো ক্যাপাসিটি তার হয়ে যায়, একটা ক্যারিয়ার সিগন্যাল যদি সে বের করে ফেলে যে হ্যাঁ এই মেসেজটা এই ক্যারিয়ার দিয়ে মডুলেট করা হয়েছে, তখন সে জাস্ট ওই ক্যারিয়ারটাকে বাদ দিয়ে দিলে কিন্তু মেসেজটাকে তোমার গেইন করে ফেলবে। কিন্তু এতে করে হচ্ছে কি, এখানে দেখো 9টা ভিন্ন ভিন্ন, সরি 8টা ভিন্ন ভিন্ন ক্যারিয়ার সিগন্যাল দিয়ে আমি এটাকে মডুলেট করতেছি আমার একটা মেসেজকে। যার ফলে কি হচ্ছে, ইনপুটার পাইলো, পাওয়ার পরে কিন্তু তার মাথা ঘুরে যাবে, সে কিন্তু বুঝবে না যে কোন মোমেন্টে সে দেখতেছে, একটা মোমেন্টে বেশি, একটা মোমেন্টে কম, একটা মোমেন্টে আরো বেশি আরো বেশি। তার কিন্তু বোঝার কোনো উপায় নাই যে অ্যাকচুয়ালি কোন ক্যারিয়ার সিগন্যালটা দিয়ে মডুলেট করা হয়েছে, কারণ এক একটা পোর্শন তো এক এক ধরনের ক্যারিয়ার দিয়ে মডুলেট করা হয়েছে। মানে তার পক্ষে কি একটা নির্দিষ্ট সময়ের ভেতরে 8টা ক্যারিয়ার বের করে ফেলাই সম্ভব? এবং এখানে কিন্তু মনে হচ্ছে যে 8টা, মানে আমরা দেখতেছি আমাদের মানে সুবিধার্থে, বোঝার সুবিধার্থে দেখাচ্ছে যে 8টা দিয়ে দেখাচ্ছে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কখনোই তোমার 8টা 9টা 10টা এরকম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় না। তোমার শত শত হাজার হাজার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করে একটা মেসেজকে তারা হচ্ছে ইয়ে করে, কি বলে, এনক্রিপ্ট করে অথবা চেঞ্জ করে দেয়। যার ফলে কোনো ইন্ট্রোডার যখন দেখবে তখন তার পক্ষে পসিবল হয় না, সে যতই মেকানিজম ইউজ করুক তার পক্ষে এত ইজি হয় না মানে প্রপার টাইমের ভেতরে ওই মেসেজটাকে রিকভার করার। এটা কি বলতেছে, ক্যারিয়ার হোপিং, মানে একটা নির্দিষ্ট হোপের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ক্যারিয়ার ইউজ করি, সেকেন্ড হোপের মধ্যে আরেকটা ক্যারিয়ার ইউজ করি, থার্ড হোপের মধ্যে আরেকটা ক্যারিয়ার ইউজ করি, এভাবেই আমি আমার মেসেজটাকে কি করতে থাকি, তোমার চেঞ্জ করতে থাকি অথবা মডিউলেট করতে থাকি, দেন আমি চ্যানেল দিয়ে পাঠাই, দেন হচ্ছে কি রিসিভার এন্ডে গিয়ে এই প্রসেসটা কিন্তু রিসিভার এন্ডেও দেওয়া থাকে। রিসিভার এন্ডও জানবে যে কখন কোন পোর্শনটা কোন ক্যারিয়ার দিয়ে তোমার করা হয়েছে, রিসিভারকে সে বলে দিবে। তো যার ফলে রিসিভারের কোনো কষ্ট হয় না ওইটাকে সাবট্রাক্ট করতে, সে জাস্ট ওটাকে ডিডাক্ট করে দেন হচ্ছে তোমার অ্যাকচুয়াল মেসেজটাকে বের করে দেয়। কিন্তু এটা প্রবলেম হয় কাদের জন্য, থার্ড পার্টি কেউ যদি তোমার মেসেজটা শোনার চেষ্টা করে, লিসেন করার চেষ্টা করে, তখন তার জন্য এটা প্রবলেম হয়, ওটা রিকভার করতে তার জন্য প্রবলেম হয়, মানে হিউজ প্রবলেম ক্রিয়েট হয়। আচ্ছা, এই জিনিসটা কি বোঝা গেছে? ফ্রিকোয়েন্সি হোপিংটা কি হচ্ছে, ব্যাপারটা কি বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, এখন দেখো যে ফ্রিকোয়েন্সি সিলেকশনটা কিভাবে হয়। এই যে আমি একটা হোপে একটা নির্দিষ্ট টাইমে একটা ফ্রিকোয়েন্সি সিলেক্ট করব, দ্বিতীয় টাইমে আরেকটা ফ্রিকোয়েন্সি সিলেক্ট করবো, সিলেকশনটা কিভাবে হবে ওইটা দেখো, যে এটা হচ্ছে টোটাল টেকনিকটা। টেকনিকে কি হচ্ছে, অরিজিনাল সিগন্যাল যাচ্ছে একটা মডুলেটরের মধ্যে, এর সাথে কি হবে, আমার মডুলেটর কি করে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে অরিজিনাল সিগন্যালটাকে চেঞ্জ করবে, তাই না? গুণ করবে বা যাই যাই করে, আমরা তো দেখছি মডুলেশন কিভাবে হয়, ওভাবে চেঞ্জ করবে, চেঞ্জ করে তারপর হচ্ছে স্প্রেড সিগন্যালটা দিবে। এখন এখানে ক্যারিয়ার গুলা কিভাবে আসে, ক্যারিয়ার তো একটা ক্যারিয়ার আসবে না, ক্যারিয়ার আসবে প্রতি সেকেন্ডে, ক্যারিয়ার আসবে অনেকগুলো করে, তাই না? যেমন আমার এই স্পেসিফিক এক্সাম্পলের জন্য পার সেকেন্ডে বা পার সাইকেলে আমার একটা সেকেন্ডের ভেতরেই 8টা ক্যারিয়ার দিয়ে আমি একটা মেসেজকে ইয়ে করতেছি, চেঞ্জ করতেছি, তার মানে 8টা ক্যারিয়ার আসবে। তো এখানে কি ইউজ করা হয়, ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার ইউজ করা হয় এবং একটা সিউডো র্যান্ডম কোড জেনারেটর ইউজ করা হয়, আর এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি টেবল, ঠিক আছে? তো এই টেবল থেকে একটা ফ্রিকোয়েন্সি চুজ করা হয়, ওই ফ্রিকোয়েন্সিটা এই সিনথেসাইজারের মধ্য দিয়ে যায়, দেন হচ্ছে এটা মডুলেটরের মধ্য দিয়ে গিয়ে অরিজিনাল সিগন্যালকে চেঞ্জ করে ওই পোর্শন স্প্রেড সিগন্যাল বের করে। কন্টিনিউয়াসলি এই জেনারেটর কোড থেকে একটা কোড আসে, এই কোডের উপর বেস করে এখানে যে কোডটা থাকে তার উপর বেস করে তার এগেইনস্ট টেবিলের মধ্যে যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা এখানে সিলেক্ট হয়, দেন এখানে মডুলেট হয়, দেন স্প্রেড সিগন্যাল হয়। এখন দেখি যে এই ফ্রিকোয়েন্সি টেবল এবং কোড জেনারেটরের এইটুকু পোর্শনের চেহারাটা কেমন হয়। দেখো, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি টেবল, এই অঙ্কটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি টেবল, আর এটা হচ্ছে সিউডো র্যান্ডম কোড জেনারেটর। হুম, এখানে বলে দেওয়া থাকে যে প্যাটার্ন গুলো কোনটার পর কোনটা আসবে। দেখো এখানে 200 কিলোহার্টজ থেকে 900 কিলোহার্টজ এর মধ্যে তুমি ক্যারিয়ার সিগন্যাল চুজ করে রাখছো,
কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না যে প্রথমে তোমার কিলোহার্টজ দিয়ে তুমি প্রথম হোপটাকে ইয়ে করলা, মেসেজটাকে চেঞ্জ করলা, দেন 300 কিলোহার্টজ দিয়ে সেকেন্ড হোপে মেসেজ চেঞ্জ করলা, দেন 400 কিলোহার্টজ। ব্যাপারটা কিন্তু এরকম হয় না, ওটা কিন্তু র্যান্ডমলি চলে। এখন র্যান্ডমলি কিভাবে চলতেছে দেখো, এখানে 8টা ফ্রিকোয়েন্সি আমি ইউজ করলাম না, তো 8টা ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনকে যদি আমি প্রপারলি রিপ্রেজেন্ট করতে চাই, তবে মিনিমাম কয়টা বিট লাগবে? 3টা বিট, তাই না? টু দ্য পাওয়ার 3 ইকুয়ালস টু 8। 3টা বিট দিয়ে কি আমি 8টা কম্বিনেশন ক্রিয়েট করতে পারি? তো এই 8টা ফ্রিকোয়েন্সির নাম আমি দিয়ে দিলাম 3টা বিট করে। তার মানে 0000001, এটা মানে হচ্ছে 300। তারপরে 010 মানে হচ্ছে 400 কিলোহার্টজ, 011 মানে হচ্ছে 500 কিলোহার্টজ, 100 600 কিলোহার্টজ, এরকম করে করে 111 মানে হচ্ছে 900 কিলোহার্টজ। আর এখানে সিউডো র্যান্ডম যে কোড জেনারেটরটা ছিল, সে কি করতেছে, সে এই কে বিট প্যাটার্নস গুলোকে নিচ্ছে, নিয়ে সে শো করে দিচ্ছে। মনে করো প্রথমে সে 101 কে রাখলো, তারপরে 111 কে রাখলো, তারপরে 001 কে রাখলো, তারপর 000 কে রাখলো, এভাবে করে করে সে একটা প্যাটার্ন সাজাইছে। এর মানে কি যে 101টাকে প্রথম হোপে 101 এর এগেইনস্টে যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি দিয়ে আমি আমার মেসেজটাকে চেঞ্জ করব। তার মানে 101 এর এগেইনস্টে কি আছে? 700 কিলোহার্টজ। তার মানে প্রথম হোপে আমি 700 কিলোহার্টজ দিয়ে আমার মেসেজ চেঞ্জ করব। দেখো প্রথম হোপে, এই ফার্স্ট হোপে আমি 700 কিলোহার্টজ দিয়ে মেসেজটাকে চেঞ্জ করলাম। এরপরে দেখবে যে সেকেন্ড প্যাটার্ন কে আছে 111, তার মানে তার সেকেন্ড প্যাটার্নে আমি 900 কিলোহার্টজ দিয়ে মেসেজটাকে চেঞ্জ করব। সেকেন্ড হোপে আমি 900 কিলোহার্টজ দিয়ে মেসেজ চেঞ্জ করলাম। এরকম করে করে দেখো সবার লাস্টে আছে 100। 100 এর এগেইনস্টে কি আছে? 400। তার মানে আমি সবার লাস্টে মানে 8তম হোপে 400 কিলোহার্টজ দিয়ে আমার মেসেজটাকে চেঞ্জ করলাম। কোথায়? এখানে। এখানে ভুল হয়েছে, মানে এখানে তোমার ইয়েটা আপ ডাউন হয়ে গেছে। 400 কিলোহার্টজ দিয়ে আমি আমার মেসেজটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ সরি 400 না, 100 এর এগেইনস্টে ছিল 600 কিলোহার্টজ দিয়ে আমি আমার মেসেজটাকে চেঞ্জ করব। আচ্ছা এই যে দেখো 600 মাঝখানে চলে আসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এখানে থাকতো আর কি, পুরোটা নিয়ে থাকতো। তো 600 কিলোহার্টজ দিয়ে চেঞ্জ করব। তো একটা সাইকেল কিন্তু এই বিট প্যাটার্নে চলবে। এখন দেখো যে ইনকোডারের কাছে কিন্তু এটা নাই, এই টোটাল টেবিলটা কিন্তু রিসিভারকে দিয়ে দেওয়া হবে। তো কি রিসিভার তো এই মেসেজটা পাওয়ার পরে সে একবার তো গুলাই নিবে, বা সে একবার দেখে নিবে যে এখানে কি কি আছে, কোন টাইমে কোন অংশটাকে কোন ফ্রিকোয়েন্সি দিয়ে আমি অ্যাকচুয়ালি কোন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে মডুলেট করে রাখছি। তো রিসিভার কি করবে? রিসিভার তো সিম্পলি ওগুলাকে জাস্ট ডিরেক্ট করে দিবেন, তখন অ্যাকচুয়াল মেসেজ সে পেয়ে যাবে। কিন্তু থার্ড পার্টির কাছে কিন্তু এটা থাকবে না। ঠিক আছে, বোঝা গেছে এই থিমটা? জি মিস। জি ম্যাডাম। জি ম্যাম। এরপর আসতেছে ব্যান্ডউইথ শেয়ারিং। ব্যান্ডউইথ শেয়ারিং কি? যে তুমি মানে আমি যে হোপিংটা করলাম, এই হোপিং এর মধ্যে দেখো একটা মেসেজকেই আমি কি করতেছি, একটা মেসেজকেই আমার কনভার্ট করতে বা একটা মেসেজকেই চেঞ্জ করতে আমি 8টা ফ্রিকোয়েন্সি, কখনো হাজার হাজার ফ্রিকোয়েন্সি ইউজ করতেছি। তো এটা কতটা আমার ইফিশিয়েন্ট, মানে একটা মেসেজের জন্য যদি আমি এত ফ্রিকোয়েন্সি ইউজ করি, তো সেক্ষেত্রে আমার কত কত ব্যান্ডউইথ যাচ্ছে একটা মেসেজের জন্য। তো এটা কতটা ইফিশিয়েন্ট? তো ইফিশিয়েন্ট হবে না যদি আমি শুধুমাত্র এই হাজার হাজার ফ্রিকোয়েন্সির মাধ্যমে একটা মেসেজকে, বা 8টা ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমি শুধুমাত্র একটা মেসেজকে দিন রাত ইয়ে করার জন্য লেগে থাকি, সেটা অবশ্যই ইফিশিয়েন্ট হবে না। তবে এস ইফিশিয়েন্ট। কেন ইফিশিয়েন্ট? কারণ সে এই ব্যান্ডউইথ গুলোকে শেয়ার করতে পারে। যেমন যখন প্রথম হোপে থাকলো তোমার মেসেজটা, ধরো তোমার মেসেজটা হচ্ছে 1 নাম্বার চ্যানেল থেকে আসছে, প্রথম হোপে সে চেঞ্জ করতেছে নিজেকে, সেম এই হোপের থেকে সে নিজেকে চেঞ্জ করতেছে। হ্যাঁ, কিন্তু বাকি হোপ গুলো এখন খালি না। ওই মোমেন্টে, যে মোমেন্টে সে নিজেকে চেঞ্জ করতেছে প্রথম হপে, বাকি হপ গুলা সেই মোমেন্টে খালি না। তো বাকি আরো এই 7টা চ্যানেল থেকে 7টা মেসেজ এসে এই হপ গুলাকে ইউজ করে নিজেদেরকে চেঞ্জ করতে পারবে। এই ধরনের টেকনিক এফএইচএসএস এর মধ্যে আছে। দ্যাট মিনস কি হচ্ছে যে আমার কিন্তু কোনো ব্যান্ডউইথ কিন্তু কি হচ্ছে না, নষ্ট হচ্ছে না। আমি কিন্তু একটার জন্যই সবাইকে ফেলে রাখতেছি না, একটা যখন যে পোর্শনে আসছে বাকি পোর্শন গুলাকে আমি অন্যদের জন্য ইউজ করে ফেলতেছি। এই লেখাগুলো তোমরা বইতে পাবা। এই যে ব্যান্ডউইথ শেয়ারিং, এখানে এটা পড়লেই পাবা যে এটা। আচ্ছা দেখো এখানে 11m, এটা দেখে কনফিউজ হও না, এটা অ্যাকচুয়ালি 1/1 1/m, আর এটা হচ্ছে 1/m। এটা পড়লে বুঝবা
যে আমি এই প্রত্যেকটা একটা হোপে যখন একজন আমার একটা মেসেজ চেঞ্জ হচ্ছে তখন বাকি হোপগুলো আমি অন্যান্য চ্যানেল থেকে অন্যান্য মেসেজ আসলে ওদেরকে চেঞ্জ করার জন্য ইউজ করতে পারতেছি। এটা ডিফারেন্ট একটা টেকনিক লাগবে, কিন্তু তার মাধ্যমে আমি কিন্তু এফএসএস এর ব্যান্ডউইথ গুলাকে ইউজ করতে পারতেছি, আমি কিন্তু তাদেরকে ফেলে রাখতেছি না। ঠিক আছে, এটা আমার জন্য অনেক বেশি রিলায়েবল। আর এটা অনেকটা তখন হয়ে যায় এফডিএম এর মতো, কারণ এফডিএম কি করে প্রত্যেকটা পোর্শনকে প্রত্যেকটা পোর্শনকে কি একটা চ্যানেলের জন্য ইউজ করতে পারে। তো কাইন্ড অফ এফডিএম এর মতোই, কিন্তু এফডিএমটা যেরকম টোটাল চ্যানেলের ব্যান্ডউইথটা মানে এইটুকু অংশের এইটুকুটা টোটাল সময়টা ধরে সে ইউজ করবে, সেটা এরকম না। এফএইচএস হচ্ছে হোপ বাই হোপ ইউজ করবে, ঠিক আছে, পার হোপ ইউজ করবে। আচ্ছা, এরপরে আসতেছে আমার ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম। এটা কেমন? এখানে হচ্ছে তোমার আমার ফ্রিকোয়েন্সি হোপিং এর মধ্যে আমি ডিফারেন্ট হোপে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে চেঞ্জ করে দিতাম আমার সিগন্যালকে, কিন্তু এখানে আমি সিগন্যালটাকে চেঞ্জ করবো ডিফারেন্ট ওয়েতে। এই হচ্ছে আমার অরিজিনাল সিগন্যাল, এই হচ্ছে আমার মডুলেটর। এখান থেকে একটা চিপ জেনারেটর আসে, এখান থেকে একটা, তুমি যদি বলো যে এন সংখ্যক বিট জেনারেট হবে, এখন সেই এন সংখ্যক বিটটা 11টা বিট হতে পারে, 13টা বিট হতে পারে, 11,000 বিট হতে পারে, 13,000 বিট হতে পারে, 50,000 বিট হতে পারে। এখান থেকে কতগুলো বিট জেনারেট হবে, এই যে নাম্বার অফ কতগুলো একসাথে বিট জেনারেট হচ্ছে ওইটাকে আমি বলতে চিপ। এন নাম্বার অফ বিটস, ঠিক আছে, এটাকে আমি একসাথে বলতেছি চিপ। তার মানে ওই সিগন্যালটা, অরিজিনাল সিগন্যাল যেটা আসবে সেই সিগন্যালের সাথে প্রতি মোমেন্টে এখান থেকে যে চিপটা জেনারেট হবে ওই চিপটা অ্যাড হয়ে হয়ে আমার সিগন্যালটাকে চেঞ্জ করে দিবে। কাইন্ড অফ দিস। অরিজিনাল সিগন্যাল ছিল 1 0 1, আর আমার চিপ হচ্ছে মানে এন তম বিট স্প্রেডিং কোড হচ্ছে 101101111000, মানে হচ্ছে 11টা বিটের একটা চিপ জেনারেট করছে। এখান থেকে 11টা বিটের একটা চিপ জেনারেট করছে। তো প্রত্যেকটা বিট, অরিজিনাল সিগন্যালের প্রত্যেকটা বিট কি হবে, এই 11টা বিটের সাথে অ্যাটাচ হয়ে যাবে, 11টা বিটের মাধ্যমে চেঞ্জ হবে। এখন চেঞ্জটা কেমন হচ্ছে দেখো, এই 1 1 যখন সেম লেভেল পাচ্ছে তখন 1, যখন ডিফারেন্ট লেভেল পাচ্ছে তখন 0, আবার যখন সেম লেভেল পাচ্ছে 1, যখন ডিফারেন্ট লেভেল পাচ্ছে তখন 0। এখানে আবার দেখো যখন ডিফারেন্ট, আচ্ছা না, এখানে সেম লেভেল ডিফারেন্ট লেভেল না, এখানে অর অপারেশনে আছে মেবি, না, সেম লেভেলে 1, ডিফারেন্ট লেভেলে 0, 1 0 0 0 1 1 কেন হবে, এটা কি কি মেকানিজম ইউজ করলো ওরা চেঞ্জ করতে? আচ্ছা, এই যে এন এর ভ্যালুটা, চিপের ভ্যালুটা যে 11, সেটাকে আমরা বলি বার্কার সিকোয়েন্স, একটু দেখে নিও। মাল্টিপ্লাই করে দিচ্ছি। ও আচ্ছা, ঠিকই তো আছে, আমি ভুল দেখতেছিলাম, মাল্টিপ্লাই করে দিচ্ছে। এই যে 1 0, এখানে কি আসতেছে 0, আবার 0 0, এই পোর্শনটা তো 0 আসার কথা না, এটা এক্সর করছে সেম লেভেলে 1, ডিফারেন্ট লেভেলে 0, এক্সর না এটা, সেম লেভেলে 1, ডিফারেন্ট লেভেলে 0। প্রথমে যা বলছিলাম তার ঠিকই আছে, তুমি যখন সেম লেভেল মানে 1 1 পাবা তখনও 1 হবে, যখন 0 0 পাবা তখনও 1 হবে, কিন্তু যখন ডিফারেন্ট লেভেল পাবা তখন কি হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিরোর সাথে এই প্রত্যেকটা বিটকে আমি কম্বাইন করব, কম্বাইন করে করে মানে এক্সর করে করে তারপরে এই সিকোয়েন্সটা আসবে। হ্যাঁ, দেখো এইটা, এই যে লাস্ট টাইম স্প্রেড সিগন্যাল যেটা পাইলাম সেটা কিন্তু একেবারে তোমার কোডের মতো না, আবার একেবারে অরিজিনাল সিগন্যালের মতো না, সেটাই কিন্তু একটা ডিফারেন্ট সিগন্যাল ক্রিয়েট হয়েছে। এখন এই জিনিস দেখে যদি কোনো থার্ড পার্টি না জানে যে কোডটা কি ইউজ করা হয়েছে, তুমি 11 বিটের যে একটা সংখ্যা ইউজ করলা সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি সেটা যদি কোনো থার্ড পার্টি না জানে, সেক্ষেত্রে তার পক্ষে সম্ভব এখান থেকে অরিজিনাল মেসেজটাকে বের করে নিয়ে আসা? হ্যালো, না ম্যাম।
আচ্ছা, এখানে তাই হচ্ছে। তো এই ছিল আমাদের ডিএসএস। এখানে ব্যান্ডউইথ শেয়ারিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে ডিএসএস F8SS যেটা, সেটা তো ব্যান্ডউইথ শেয়ার করতে পারে এফডিএম এর মতো। তো ডিএসএসএস কি ব্যান্ডউইথ শেয়ার করতে পারে কিনা? কখনো কখনো পারে, কখনো কখনো পারে না। সেটা ডিপেন্ড করে যে আমাদের মেকানিজমটা আমি কি ইউজ করতেছি। ঠিক আছে, কিছু কিছু মেকানিজমের ক্ষেত্রে আমি যদি স্প্রেডিং যে কোডটা ইউজ করি, এনবিট এর যে কোডটা ইউজ করি, সেই কোডটা যদি তোমার ইয়ে করা যায়, কম্বাইন এবং সেপারেট, তুমি ওই কোডটা যদি কারোর সাথে কম্বাইন করে প্লাস সেপারেট, এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারে, সেক্ষেত্রে সে ব্যান্ডউইথ শেয়ার করতে পারবে, আর নতুবা সে ব্যান্ডউইথ শেয়ার করতে পারবে না। ঠিক আছে, তো এটা ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ের জন্য ডিফারেন্ট, মানে করা যায়, দুইটাই করা যায়। আমি চাইলে ব্যান্ডউইথ শেয়ার করাইতেও পারবো, চাইলে ব্যান্ডউইথ শেয়ার নাও করাইতে পারবো। এটা আমার উপর ডিপেন্ড করবে যে আমি কোন ধরনের মেকানিজম ইউজ করবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের, মানে আমাদের চ্যাপ্টার এখানেই শেষ। তোমরা এই এটা লেকচারটা আমি কালকে দিয়ে দিচ্ছি, এটা ভালো করে পড়বা, পরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে জানাবো। তো নেক্সট উইকে কি আমরা একটা পরীক্ষা দিয়ে দিতে পারি না, ক্লাস টেস্ট? নেক্সট উইকে একটা ক্লাস টেস্ট দিয়ে দিতে পারি? ম্যাম এই চ্যাপ্টারের উপর? হ্যাঁ, এই চ্যাপ্টারের উপর একটা ক্লাস টেস্ট দিয়ে দিতে পারি। ম্যাম দেন। আচ্ছা, আমি তোমাদের আইডিটা কল করতেছি, একটু রেসপন্স করো।